তারেক রহমানই বিএনপি দুঃশাসনের মুখ, বললেন হাসান মাহমুদ। সরকারি বেনজিরকে বিদেশে পাঠিয়েছে, বললেন ফখরুল। জানাবো ঈদের পর কর্মসূচি দেবে 14 দল। বেনজির হাজির না হলে দুদক কি ব্যবস্থা নেবে, জানালেন কমিশনার। জানাবো ইসির হিসাবে ভোটে গরমিল। এবং সর্বশেষ জানাবো অন্যায় হলে প্রতিবাদ করতে হবে, শামীম ওসমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানই বিএনপি দুঃশাসনের মুখ, বললেন হাসান মাহমুদ। তারেক রহমানই বিএনপি দুঃশাসনের মুখ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ মহাসচিব, ওআইসি মহাসচিব সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। আজ যখন দেশ এগিয়ে যায় তখন বিএনপি, জামায়াত এবং বুদ্ধিজীবীর নামধারীরা কোনো উন্নয়ন দেখতে পায় না, তারা শুধু বিষোদ্গার করে। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের হেদায়েত দেন, তাদের বুদ্ধি যেন উন্নয়নের কাজে লাগে, অপপ্রচারের কাজে নয়। হাসান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মনে করিয়ে দিতে চাই, আপনাদের শাসনামলে দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তারেক রহমানের দুর্নীতির বিষয়ে এপিআই সাক্ষ্য দিয়ে গেছে। বিএনপি তারেক রহমান দুর্নীতির বরপুত্র। তিনি আরো বলেন, বেগম জিয়া অসুস্থ মানুষ, তিনি আমার মায়ের বয়সী, তার বিষয়ে বেশি কথা বলতে চাই না। তিনিও দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপির আমলে হাওয়া ভবন, খোয়াব ভবন ছিল। হাওয়া ভবনের বিষয়ে আপনারা জানেন, খোয়াব ভবনের বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে মন্ত্রী হাসান বলেন, আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আদালত এবং দুদক স্বাধীনভাবে কাজ করে। সরকারি বেনজিরকে বিদেশে পাঠিয়েছে, বললেন ফখরুল। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারই তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির খবর বের হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা জমি কেনেননি, হিন্দুদের জায়গা দখল করেছেন। সরকার তাকে বাঁচাতে গোপনে পাচার করে দিয়েছে। তিনি বলেন, দুর্নীতির কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে সাবেক সেনা প্রধানের উপর। আওয়ামী লীগ সরকার হাজার হাজার বেনজির আজিজ তৈরি করেছে আর তারা গোটা দেশটাকে গিলে খাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের এত বিরোধিতা করে কিন্তু পাসপোর্ট থেকে বাংলাদেশে জাতীয়তাবাদ বাদ দিতে পারেনি। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করলো সবাই পালিয়েছিলেন। সেই মুহূর্তে বেতারের চট্টগ্রাম থেকে মেজর জিয়া বলেছিলেন, স্বাধীনতা ঘোষণা করছি। তিনি বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ছোট করে দেখাতে চায় এবং তার নাম মুছে ফেলতে চায়, কিন্তু ইতিহাসে জিয়াকে ধারণ করেছে। তাকে চাইলেই তাকে কি মুছে ফেলা যায়? তিনি বলেন, জিয়া মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন আর আওয়ামী লীগ বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটের চুরির রাজত্ব তৈরি করেছে। ঈদের পর কর্মসূচি দেবে 14 দল। ঈদ উল আজহার পর 14 দলের ব্যানারে কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে ভোট জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, জোটে গোলমাল তৈরি হয়েছে, তা দ্রুতই নিরসন করা হবে। জোটের সমস্যা সমাধানে ঈদের আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। 14 দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে এবং ঈদের পরে জোটগতভাবে ইতিবাচক কর্মসূচি দেওয়া হবে। আমির হোসেন আমু বলেন, বিগত নির্বাচন কেন্দ্র করে নিজেদের মধ্যে যেটুকু গোলমাল তা নিরসন করার জন্য শিগগির আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেগুলো নিরসন করে ঈদের পর থেকে আমরা ইতিবাচক কর্মসূচি গ্রহণ করব, তার মাধ্যমে এগিয়ে যাব। জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আজকের বৈঠক হয়েছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 14 দল সাম্প্রদায়িক শক্তি ও আন্তর্জাতিক বলয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি আদর্শিক জোট। এটি কোনো চাওয়া পাওয়ার জোট নয়। সেই আদর্শ জোট হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে 14 দল আছে, থাকবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। কারণ আমরা মনে করি আদর্শিক যে সংঘাত, সেই সংঘাতের বিপক্ষ শক্তি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। সেটা মোকাবিলা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয় সিন্ডিকেট আছে, তার কারণে এটি হচ্ছে। যদি সিন্ডিকেট থেকে থাকে, সরকারের জানা থাকলে তাদের বিষয়ে সক্রিয় কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত, যেন জনগণ দ্রব্যমূল্য নিয়ে যে অসুবিধায় আছে তার সুরাহা হয়। আগামী দিনে জোটের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়ে আমু বলেন, আপনারা স্থির থাকতে পারেন। 14 দল ছিল, আছে এবং থাকবে। যে শক্তির বিরুদ্ধে 14 দল গঠিত হয়েছিল সেই শক্তি এখনো তৎপর, ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং থাকবো। এক প্রশ্নের জবাবে বর্ষিয়ানের রাজনীতিক বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে সরকার তৎপর। এ ব্যাপারে আমাদের বক্তব্যের প্রয়োজন আছে বলে মনে করি না, এটি রাজনৈতিক ব্যাপার না। বেনজির হাজির না হলে দুদক কি ব্যবস্থা নেবে, জানালেন কমিশনার।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে আগামী 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এদিন দুদকে হাজির হবেন কিনা এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, কারণ তিনি সপরিবারে দেশ ছেড়েছেন এমন খবর গণমাধ্যমে এসেছে। এ নিয়ে দুদকের কমিশনার জহুরুল হক বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী 6 জুন যদি না আসেন তাহলে দুর্নীতি দমন কমিশন ধরে নেবে, তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবেন। এদিকে গত 6 মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন বলে জানিয়েছেন দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। দুদক আইনজীবী আরো বলেন, আগামী 6 জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে, এর আগে কিছুই বলা যাচ্ছে না। দুদক তাকে সুযোগ দিয়েছে, এখন এটি তার বিষয়, সেটি তিনি গ্রহণ করবেন কিনা। এর আগে গত 26 মে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিভিন্ন সম্পত্তি দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ার সহ 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। ক্রোকের নির্দেশ পাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে 119টি দলিল, যার মধ্যে ঢাকায় 4টি ফ্ল্যাট, এর মধ্যে 2042 স্কয়ার ফিট 2টি এবং 2053 স্কয়ার ফিট 2টি, 4টি নিজ নামীয় কোম্পানি, 4টি বিও অ্যাকাউন্ট, 15টি আংশিক মালিকানাধীন কোম্পানির শেয়ার। প্রসঙ্গত, গত 23 এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত 31 মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যম তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। ইসির হিসাবে ভোটে গড়মিল। ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে বেঁধেছে গোলযোগ। খোদ নির্বাচন কমিশনের হিসাবে গণনার আগে ও পরে প্রায় 10% ভোটার বেড়ে যাচ্ছে। ঠিক থাকছে না চেয়ারম্যান পদের সঙ্গে অন্য পদের পড়া ভোটের সংখ্যা। ফলে 21 কোটি টাকার অ্যাপস নিয়ে উঠেছে প্রশ্ন। 2 ঘন্টা পর পর সঠিক ভোটের হার নিশ্চিত করে সবাইকে জানাতে অ্যাপসটি তৈরি করেছে ইসি। মাঠ পর্যায়ের অভিজ্ঞ নির্বাচন কর্মকর্তারা বলছেন, ভোট গণনার আগে ও পরে উপস্থিতির হারে তারতম্য অস্বাভাবিক। আবার একই উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পড়া ভোটের তারতম্যের অর্থ অনিয়ম হয়েছে। দ্বিতীয় দফায় ভোট শেষ বিকেল 4টা ময়মনসিংহের 3 উপজেলা থেকে নির্বাচন কমিশনের প্রতিবেদন পাঠানো হয়। এতে ভোটের হার সদরে 27, মুক্তাগাছায় 25 ও গৌরীপুরে 30% উল্লেখ করা হয়। সকাল 8টা থেকে 2 ঘন্টা পর ভোটার উপস্থিতি হিসাব রিটার্নিং কর্মকর্তা দপ্তর থেকে ঢাকায় নির্বাচন ভবনে পাঠানো হয়। ইসির অ্যাপসের মাধ্যমে এসব তথ্য আপডেট করা হয়, কিন্তু গণনা শেষে রাতে ফল ঘোষণার সদরে 33.79, মুক্তাগাছে 32.19 ও গৌরীপুরে 41.38% ভোট পড়েছে বলে জানায় ইসি সচিব। একইভাবে তৃতীয় ধাপে চট্টগ্রাম থেকে বিকেল 4টায় ঢাকায় পাঠানো প্রতিবেদনে বলখালীতে উপস্থিতি 38.11, পটিয়া 28.50, আনোয়ারায় 41.67 ও চন্দনাইশে 34.31% উল্লেখ করা হয়। কিন্তু ঘোষিত ফলাফলে তা বলখালীতে 38.30, আনোয়ারায় 42.27, পটিয়া 31.77 ও চন্দনাইশে 32.32%। শুধু পটিয়া ও চন্দনাইশে 3 থেকে 4% কম বেশি হয়েছে। অন্য উপজেলা রয়েছে প্রায় একই। দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদর চেয়ারম্যান পদে ভোট পড়ে 74,614টি। এর মধ্যে বাতিল হয় 2026 ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে 74,608 ভোট পড়ল, বাতিল হয় 4,008টি। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়ে 74,326টি। এর মধ্যে বাতিল হয় 3,694 ভোট। ভোট গ্রহণ কর্মকর্তাদের মতে 3 পদে একই সংখ্যক ভোট পড়ার কথা, কারণ একজন ভোটার কেন্দ্রে এলে তাকে 3 পদের জন্য পৃথক 3টি ব্যালট পেপার দেওয়া হয়। তিনি সিল দিয়ে ব্যালট বক্সে রাখেন, যেটি প্রদত্ত ভোট হিসেবে গণ্য। ওই কর্মকর্তাদের মতে নানা কারণে বৈধ ও অবৈধ ব্যালট পেপারের সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু প্রদত্ত ভোটের সংখ্যা ভিন্ন হওয়ার সুযোগ নেই। এরপরও কোনো কারণে ভিন্ন হলে বেশি ব্যবধান অস্বাভাবিক। ইসি সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, ভোট গণনার আগে ও পরে তারতম্য 1 থেকে 2% ঘটতে পারে, এর বেশি হলে তা স্বাভাবিক নয়। একাধিক আলোচিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী সাবেক এ নির্বাচন কর্মকর্তা বলেন, একই নির্বাচনে একাধিক পদে ভোটার উপস্থিতি ভিন্ন হওয়ার সুযোগ কম। এমন হতে পারে কেউ হয়তো চেয়ারম্যান পদে ভোট দেবেন, অন্য 2 পদে দেবেন না। সেক্ষেত্রে যে ব্যালটে ভোট দেবে সেটা গণ্য হবে, বাকি 2 পদের ব্যালট বাতিল বলে গণ্য হবে। জেসমিন টুলির মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একাধিক প্রার্থীর পোলিং এজেন্ট কেন্দ্রে উপস্থিত থাকেন। একজন ভোটার কেন্দ্রে ঢুকলে ভোটার তালিকা মিলিয়ে একটি ভোট কাউন্ট হয়ে যাবে। তাকে 3 পদের জন্য 3টি ব্যালট দেওয়া হবে। তার বক্তব্যের মিল পাওয়া যায় তৃতীয় ধাপের ইভিএম এ ভোট নেওয়া উপজেলাগুলোর ফলাফলে। ইসি সচিবালয় থেকে পাওয়া 29 মে অনুষ্ঠিত তৃতীয় ধাপের ফলাফলে দেখা যায়, ইভিএম এ ভোট পাওয়া সিরাজগঞ্জ, পাবনা, যশোর, মানিকগঞ্জ, শরীয়তপুর, জামালপুর ও কক্সবাজার উপজেলাগুলোর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোটার উপস্থিতি একই। এসব উপজেলা একটি ভোটে এক পদের সঙ্গে আরেক পদের হেরফের হয়নি, কিন্তু ব্যালটে ভোট হওয়া উপজেলাগুলোতে এক পদের সঙ্গে আরেক পদের ভোটার উপস্থিতি মিলছে না। ময়মনসিংহ, ঝালকাঠির মতো এমন অসামঞ্জস্য অনেক উপজেলায় ফলাফলে পাওয়া গেছে।
জানতে চাইলে ইসি কার্যালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, একই উপজেলায় 3 পদে 3 ধরনের ভোটার উপস্থিতির সুযোগ নেই। এ ধরনের কোনো অভিযোগ ইসির কাছে আসেনি। ইসি সচিবালয়ে সরবরাহ করা ফলাফলে এমন চিত্র থাকলে অবশ্যই খতিয়ে দেখা হবে। ময়মনসিংহ চট্টগ্রামে ভোটার উপস্থিতির হার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি প্রতিবেদনে ভোটার উপস্থিতির হার উল্লেখ করার কোনো সুযোগ নেই। সেখানে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন দেওয়ার কথা। হাতে আসা একাধিক রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ভোটার উপস্থিতির হার উল্লেখ করা ফলাফলের নথির বিষয়ে জানালে অশোক কুমার বলেন, পরিস্থিতি প্রতিবেদনে ভোটার উপস্থিতির হার উল্লেখ করা রিটার্নিং কর্মকর্তার ভুল। কারণ কমিশন অ্যাপসের মাধ্যমে উপস্থিতির হার সম্পর্কে অবহিত হয়। যদিও অ্যাপসে আপডেট দেওয়ার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তা থাকলেও তারা নানা কারণে যথাযথভাবে দিতে পারছে না। চলমান 6ষ্ঠ উপজেলা নির্বাচনে কম ভোটার উপস্থিতি রেকর্ড হয়েছে। এরই মধ্যে অনুষ্ঠেয় 3 ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। আগামীকাল 5 জুন শেষ পর্যায়ে অর্থাৎ 4র্থ ধাপে ভোট গ্রহণের কথা রয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 20 উপজেলায় ভোট হবে 9 জুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।